ওয়েলকাম এভরিওয়ান। একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন হান্টার্স এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি ইনস্ট্রাক্টর হিসেবে মোহাম্মদ ইনজামুল হানি তোমাদের সাথে আছি। আজকে আমরা ক্যালকুলাসের বেসিক নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যা যা শিখব, ক্যালকুলাস কি, ইনভেনশন অফ ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন এবং লিমিট কি, ইন্টিগ্রেশন কি, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস নিয়ে কিছুটা আলোচনা করব। তো ক্যালকুলাস is the mathematical study of continuous changes. It usually calculates the very small changes. অর্থাৎ ক্যালকুলাস চেঞ্জ নিয়ে আলোচনা করে এবং কন্টিনিউয়াস চেঞ্জ নিয়ে আলোচনা করে, যে চেঞ্জটা অতি ক্ষুদ্র। এটির দুইটি শাখা আছে, একটি হলো ডিফারেন্সিয়েশন, অন্যটি ইন্টিগ্রেশন। ইনভেনশন নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা এখন বলি। মডার্ন ক্যালকুলাস ওয়াজ ডেভেলপড ইন 17th century ইউরোপ বাই নিউটন অ্যান্ড লিবনিজ। তো ইনি আমাদের নিউটন সাহেব আর ইনি হলেন লিবনিজ সাহেব। তো এরা দুজনেই মূলত একই সাথে ক্যালকুলাস আবিষ্কার করেছে। তো তাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় যে কে আগে ক্যালকুলাস সৃষ্টি করেছে। তো এইটা সমাধান করার জন্য রয়্যাল সোসাইটি থেকে একটা গবেষক দল তৈরি করা হয় এবং গবেষক দল স্বাভাবিকভাবে গবেষণা করে তারা সিদ্ধান্ত নেন যে নিউটনই ক্যালকুলাসের আবিষ্কারক। মজার ব্যাপার হলো, এখানে নিউটন নিজেই কিন্তু সেই দলের প্রধান ছিলেন সে সময়। এটা একটা, এখন মনে হচ্ছে এটা একটা কেমন ব্যাপার। বর্তমানে কিন্তু আমরা দুজনকেই সমানভাবে স্বীকৃতি দিয়েছি। তো এবার আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক নিয়ে আলোচনা করব। Differentiation is the process to find out the rate of very small changes of a dependent variable with respect to a independent variable. একটা অধীন চলকের পরিবর্তন নিয়ে আলোচনা করব, যেটা স্বাধীন চলকের সাপেক্ষে পরিবর্তিত হয় এবং এটার একটা রেট আছে। অর্থাৎ একটা স্বাধীন চলকের সাপেক্ষে একটা অধীন চলকের পরিবর্তনের হার, সেটাই হচ্ছে মূলত এই ডিফারেন্সিয়েশন। কোনো কিছুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পার্টে বিভক্ত করি, তখন আমরা এটা প্রয়োজন অনুভব করি। আচ্ছা, চলো আমরা এখন ডিটেলসে আলোচনা করি। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশনের প্রয়োগ দেখব হাতে কলমে। আমাদেরকে একটা ফাংশন দেওয়া হলো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, দিয়ে বলা হলো এই ফাংশনটির ঢাল নির্ণয় করো। তখন আমরা কি করব? আচ্ছা, বেসিক্যালি আমরা যখন ঢাল নির্ণয় করতে যাই, তখন আমাদের মাথায় একটা চিন্তাই কাজ করে যে ঢাল হলো দুইটা বিন্দু যদি আমরা নেই, এই দুইটা বিন্দুর ওয়াই অক্ষের যে পার্থক্য, অর্থাৎ ওয়াই এর ডিফারেন্স বাই এক্সের ডিফারেন্স, এটাই কিন্তু ঢাল। কিন্তু যখন বলা হলো একটা ফাংশনের ঢাল নির্ণয় করতে, এর একটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলা হয়, তখন আমাদের এসে যায় ঝামেলা। একটা বিন্দুতে আবার কিভাবে ঢাল নির্ণয় করা সম্ভব? এখন আমরা সেটাই শিখব পাশের গ্রাফে। তো এখানে যখন আমরা একটা স্পর্শক আঁকতে যাই, তখন দূর থেকে দেখলে মনে হয় স্পর্শকটি একটা বিন্দুতে ছেদ করেছে। যখন আমরা এটাকে জুম করে দেখার চেষ্টা করব, তখন দেখা যাচ্ছে যে প্রায় দুইটা বিন্দুতে অথবা দুইয়ের অধিক বিন্দুতে স্পর্শ করেছে। তো এখান থেকে আমরা এই দুইটা বিন্দু, প্রান্তীয় দুইটা বিন্দুর ওয়াই অক্ষের পার্থক্য এবং এক্স অক্ষের পার্থক্য নিয়ে ঢাল বের করতে পারি, যেটা এখানে করা হয়েছে। আচ্ছা, সেটাই আমরা এখন এখানে করব। ওয়াই এর পার্থক্য নিলাম বাই এক্স এর পার্থক্য নিলাম, এটাই কিন্তু ঢাল। কিন্তু আমরা এইখানে ওয়াই অক্ষের পার্থক্য এতই ক্ষুদ্র এবং এক্স অক্ষের পার্থক্য এত ক্ষুদ্র, যেটা আমরা খালি চোখে প্রায় দেখতেই পারবো না। এই জন্য এইটাকে নির্ণয় করার জন্য ডিফারেন্সিয়েশন টপিকটা চলে আসে। তো ডিফারেন্সিয়েশন এর নিয়মটা হলো, ডেলের জায়গায় আমরা ডি লিখি, ডি ওয়াই বাই ডিএক্স, যেখানে ডেল এক্স ডেল ওয়াই, এটা হবে ডেল ওয়াই ইজ টেন্স টু জিরো, মানে জিরো এর কাছাকাছি, আর ডেল এক্স টেন্স টু জিরো, এটাও জিরোর কাছাকাছি। তো এটা কিন্তু জিরো নয়, জিরো হলে কিন্তু নিচে জিরো আর উপরে জিরো, এটা কিন্তু আনডিফাইন হবে। তো আমরা এখন পরবর্তী ব্যাপারগুলো জানবো। ধন্যবাদ। ওকে, ফাইন। লিমিট নিয়ে আলোচনা করব। Suppose f of x is undefined at the point x equal to a, so we can't solve f of a, but we can use b which is near to a and it will be defined. It is limit. অর্থাৎ
এফ অফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই একটা ফাংশন হয় যেটা এ বিন্দুতে আনডিফাইন্ড, তাহলে আমরা সরাসরি এফ অফ এ নির্ণয় করতে পারি না। কিন্তু যদি এ এর অতি নিকটতম কোনো বিন্দু বি নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে যতই বি এ এর কাছাকাছি আসতেছে ততই কিন্তু আমাদের কাছে এ বিন্দুটা সুনির্দিষ্ট হবে, কিন্তু আমরা নির্দিষ্টভাবে এ বিন্দু পাবো না। তো এটাই হচ্ছে আর কি লিমিট। ইনডাইরেক্টলি বলা যায়, ইনডাইরেক্টলি আমরা কোনো একটা পয়েন্ট খুঁজে পাওয়ার উপায়। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদেরকে নাম্বার লাইন সম্পর্কে ধারণা নিতে হবে। আশা করি সবাই আমরা নাম্বার লাইন সম্পর্কে জানি। ধরি কোনো একটা বিন্দু হলো 0, এই 0 থেকে 0-তে আসতে পারি দুই দিক থেকে, একটা 0 থেকে বড় একটা বিন্দু থেকে, আর 0 থেকে ছোট, দুই দিক থেকে আসতে পারি। তো 0 থেকে ছোট হয়ে যদি আসি তাহলে আমরা সেটা বাম দিক থেকে আসতেছি, তাহলে এটাকে বাম দিকবর্তী লিমিট বা লেফট হ্যান্ড লিমিট বলতে পারি, এবং ডান দিক থেকে আসলে তাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকবর্তী লিমিট বলতে পারি। আচ্ছা, লিমিট সম্পর্কে একটু ডিটেলসে জেনে আসি চলো। আমরা এখন লিমিট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যতটুকু শিখেছি এবার আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব লিমিট ব্যাপারটা কি। আচ্ছা, ধরি এটা একটা ফাংশন এফ অফ এক্স, যে ফাংশনটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এ এর মান পাওয়া যাচ্ছে না, এর মান নেই, অর্থাৎ আনডিফাইন্ড দেখাচ্ছে। তো আমরা এইখানে এফ অফ এ না নিয়ে এফ অফ এ প্লাস এইচ নিব, অর্থাৎ এ এর খুব কাছাকাছি একটা বিন্দু। ধরি এইটা হলো এ মাইনাস এইচ আর এইটা হলো এ প্লাস এইচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে এ নয় কিন্তু এ এর খুব কাছাকাছি দুইটা বিন্দু, এফ অফ এ মাইনাস এইচ এবং এফ অফ এ প্লাস এইচ। আচ্ছা, এখানে রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ এ থেকে বড় এ প্লাস এইচ ধীরে ধীরে কমতে কমতে এ এর দিকে আসতেছে, আর লেফট হ্যান্ড লিমিট এ মাইনাস এইচ ধীরে ধীরে এ থেকে ছোট হয়ে বাড়তে বাড়তে এ এর দিকে আসতেছে। তো আমরা ধীরে ধীরে এ প্লাস এইচের জন্য এইখানে একটা বিন্দু পাবো, এ মাইনাস এইচের জন্য এখানে একটা বিন্দু পাবো। ধীরে ধীরে আস্তে আস্তে দেখা যাচ্ছে, আমরা কিন্তু একটু কল্পনা করলে দেখতে পাচ্ছি এটা ধীরে ধীরে এইখানে এই জায়গাটায় আসতেছে। তো আমরা এইটা সরাসরি নির্ণয় করতে পারি না, ম্যাথমেটিক্যালি এটা নির্ণয় করতে পারি না, কারণ ম্যাথমেটিক্যালি এটা আনডিফাইন্ড দেখা যায়। কিন্তু লিমিটের সাহায্যে আমরা বুঝতে পারি এফ অফ এ বিন্দুটা এখানেই হবে, যদিও সেটা আনডিফাইন্ড দেখা যাচ্ছে। এভাবে আর কি লিমিটের উৎপত্তি হলো, যেখানে আমরা আনডিফাইন্ড টার্মগুলোকে ডিফাইন্ড অর্থাৎ খুঁজে বের করার যে চেষ্টা সেটা করতে পারি। এখানে এই লিমিটকে শেষ করলাম। ওকে, ফাইন। তো আমরা এখন ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। ইন্টিগ্রেশন কি? The integration is the continuous analog of sum which is used to calculate average, volume and their generalization. আর ইন্টিগ্রেশনের দুইটা শাখা আছে, ডেফিনিট আর ইনডিফিনিট। তো ইন্টিগ্রেশন হলো আমরা ডিফারেন্সিয়েশন করে যেমন ক্ষুদ্র অংশে ভাগ করি, ইন্টিগ্রেশন তার উল্টা। ইন্টিগ্রেশন হলো ওই ক্ষুদ্র অংশগুলোকে একত্রিত করে একটা বড় অংশে বা একটা সম্পূর্ণ অংশে ভাগ করা বা সম্পূর্ণ অংশ তৈরি করা, এটাই। আচ্ছা, চলো আমরা একটু ডিটেলসে জেনে আসি ইন্টিগ্রেশন সম্পর্কে। আমরা এখন ইন্টিগ্রেশনের বিস্তারিত আলোচনা করব। দেখা যাচ্ছে যে এখানে একটা গ্রাফ আছে, এটা ওয়াই বাই এক্সের একটা গ্রাফ, যেখানে এফ অফ এক্স সমান ওয়াই। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, একটা ফাংশন এই যে এখানে দেয়া আছে। এই ফাংশনের গ্রাফ হলো এটা। গ্রাফ থেকে এখন বলা হলো এ হতে বি এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করো। এই অংশটার ক্ষেত্রফল আর কি নির্ণয় করতে বলছে আমাদেরকে আর কি। ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, আমাদের কিন্তু বেসিক কোনো সূত্র আমাদের জানা নেই, যার ফলে আমাদেরকে এটাকে ভাগ করে নিতে হবে, ধীরে ধীরে এইভাবে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? একটা কিন্তু আয়ত পাচ্ছি। এই আয়তের ক্ষেত্রফল আমরা এভাবে নির্ণয় করতে পারি। কিন্তু এইখানে আর একটু জায়গা ক্ষুদ্র আছে, এটাকে আরও ভাগ করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। তাহলে এই অংশটুকু যে খালি জায়গা দেখা যাচ্ছে, এই অংশটুকু পূরণ হয়ে যাবে। এইভাবে স্লাইসে বিভক্ত করতে করতে ধীরে ধীরে আমরা ক্ষেত্রফল পেতে পারি। এই প্রক্রিয়াটাই হলো আর কি ইন্টিগ্রেশন। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ইন্টিগ্রেশন। অফ এক্স ইকুয়াল টু ওয়াই এর এক্স থেকে এক্স ওয়ান, অর্থাৎ এক্স অক্ষের মান এক্স ওয়ান থেকে শুরু করে এক্স টু এর মধ্যে এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল হলো এটা। এটাকে বলা হয়েছে আপার লিমিট এফ এক্স টু আর লোয়ার লিমিট এক্স ওয়ান। এক্স ওয়ান থেকে এক্স টু এর মধ্যে ওয়াই যে ফাংশনটা আছে এফ অফ এক্স, এর ক্ষেত্রফল হলো এটা। এভাবে আর কি ইন্টিগ্রেশন বের করা হয়।
ওকে ফাইন। দেখতে দেখতে ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিও শেষের আগে একটা প্রবলেম দিয়ে যাব তোমাদের জন্য, এটা সমাধান করার চেষ্টা করবে এবং এটা কমেন্টে জানিয়ে দিবে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্নটা এরকম, একটা চাকা, এটা হলো সেই চাকা, এ থেকে অর্থাৎ এই জায়গা থেকে একবার ঘুরছে, সম্পূর্ণ একবার, মানে বড় চাকার পরিধির সমান ঘুরছে, ঘুরে বি পয়েন্টে আসে। তো বি পয়েন্টে যদি আসে তখন চাকার ভিতরে একটা ছোট একটা বৃত্ত দেখা যাচ্ছে। এই ছোট বৃত্তটাও একবার ঘুরবে, ঘুরে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আসবে। তাহলে আমরা বলতে পারি এ বি সমান সিডি। তো একবার ঘুরলে তো পরিধি পাওয়া যায়, কিন্তু ছোট বৃত্তের পরিধি বড় বৃত্তের পরিধি সমান হয় কিভাবে? তো আমি একটু প্রশ্নটা আবার রিপিট করতেছি। ধরো একটা চাকা, এইটা একবার ঘুরলো, ঘুরে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো। তাহলে চাকার ভিতরে একটা ছোট বৃত্ত আছে, সেই বৃত্তের সি পয়েন্টটা একবার ঘুরে ডি পয়েন্টে আসে। তাহলে আমরা বলতে পারি সিডি হলো ছোট বৃত্তের পরিধি। তো সিডি যদি ছোট বৃত্তের পরিধি হয় এবং এবি যদি বড় বৃত্তের পরিধি হয়, তাহলে ছোট বৃত্তের পরিধি এবং বড় বৃত্তের পরিধি সমান হয় কিভাবে? এটাই হলো প্রশ্ন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার আগামীতে দেখা হবে।